লেখক তুষ্ণিক ঘোষের বাবা। সোসাইটির পার্কে অয়নকে বিকালে খেলতে নিয়ে গিয়ে অহনার বুকটা কেঁপে উঠল স্লাইডে স্কিট করতে থাকা বাচ্চাটাকে দেখে। ডিটো অয়ন। অয়ন যখন ৩-৪ বছরের ছিল একদম এরকমই দেখতে ছিল। ৮ বছরের অয়ন একটু লম্বা, একটু রোগা হয়েছে ক্রিকেট কোচিংয়ে গিয়ে। কিন্তু ওই সময় স্লাইডের ছেলেটা কি একা এসেছে? ওর মা বাবা কেউ আছে? অহনা এদিক ওদিক তাকালো। সোসাইটির কোন বিল্ডিংয়ে থাকে? কবে এসেছে? দুর্গাপূজায় সোসাইটির প্যান্ডেলে দেখেনি তো একে? অয়নের হাতটা শক্ত করে ধরলো অহনা। অয়ন অবাক হয়ে তাকালো। এই তো এলাম, এক্ষুনি ফিরবো। কি বলবে ভেবে পেল না অহনা। ইটস উইন্ডি। তোমার না জ্বর? কোচিং যেতে পারলে না। এখানে থাকলে যদি জ্বর বেড়ে যায় কালো ক্রিকেট কামাই হবে। কোনো মতে বিড়বিড় করলো অহনা। অয়ন চুপ করে গেল। মা যখন তুমি করে বলেছে মানে রেগে আছে। কেন যে আজ জ্বর হলো? পার্কের বেঞ্চে বসা এক ভদ্রমহিলা অবাক চোখে অহনাদের দেখছিলেন। অহনার দৃষ্টি এড়ালো না। মহিলাটি এবার উঠে দাঁড়ালেন। পাশে বসা পুরুষটিকে কিছু বলে অহনার দিকে এগোতে থাকলেন। অহনার হার্টবিট বাড়ল, কপালে ঘাম জমল, ভ্রু কুঁচকালো। ভদ্রমহিলা অনেকটা কাছে এসে গিয়েছেন। ওনার চোখে বিস্ময়। উনি অয়নকে দেখছেন। অহনার অস্বস্তি হচ্ছিল। উনি অহনার সামনে এসে দাঁড়ালেন। অয়নকে দেখলেন আবার। আপনার ছেলে? হ্যাঁ, অহনা আস্তে করে বলল। আঙুল তুলে সিঁড়ি দিয়ে স্লাইডে চড়তে থাকা বাচ্চাটাকে দেখিয়ে বলল, ওটা কি আপনার ছেলে? হ্যাঁ। গলা কেঁপে গেল ভদ্রমহিলার। হি ইজ ইয়োর হাজবেন্ড? অহনা জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমরা জাস্ট 2 দিন হলো এখানে শিফট করেছি চণ্ডীগড় থেকে। ও কাল থেকে অফিস জয়েন করবে, ভদ্রমহিলা বললেন। কিন্তু ওনার চোখ অয়নের থেকে সরছিল না। দ্বারকাইস্ট? ডিভাইন ফার্টিলিটি? অহনা একটা লম্বা শ্বাস ফেলে বলল। অয়ন ততক্ষণে হাত ছাড়িয়ে স্লাইডের বাচ্চাদের দিকে এগিয়ে গেছে। না, চণ্ডীগড়, অ্যাঞ্জেল ক্লিনিক। ভদ্রমহিলার চোখ অয়নকে অনুসরণ করছিল। অয়ন এখন ওই বাচ্চাটার সঙ্গে কথা বলছে। বাচ্চাটাও অয়নের সঙ্গে যেন কতদিনের চেনা। এটা কি স্বাভাবিক? কোথায় যেন পড়েছিল হাফ সিবলিংরা নিজেদের মধ্যে বন্ডিং ফিল করে, আকর্ষিত হয় একে অন্যের প্রতি। আগে থেকে না জানলে একে অন্যের প্রেমে পড়ে, বিয়ে করে। অহনার মাথা টিপটিপ করে উঠল। আপনারা চণ্ডীগড়েই থাকতেন? অহনার গলা ওর নিজের কাছেই বসা বসা মনে হলো। ভদ্রমহিলা ইতস্তত করছিলেন। ওখানে রাজীবের প্রি স্কুলে আরো 2 জন ওরই মতো দেখতে বাচ্চা ছিল, তাই রাজেশ মানে আমার হাজবেন্ড ডিসিশন নিল। আরো 2 জন? অহনার গলা চড়ল, বুকটা বেশ জোরে ধকধক শুরু করলো। দিল্লিতেও অয়নের স্কুলে একটা মেয়ে ছিল অয়নের ক্লাসে, একদম অয়ন বসানো। অয়নের সঙ্গে মেয়েটার বন্ধুত্ব অস্বাভাবিক রকমের ভালো ছিল। দিল্লিতে অহনার কলিগের জায়ের যে বাচ্চাটা হলো সেও অয়নের মতো দেখতে হয়েছিল। অহনা ভয়ে চাকরি ছেড়ে দিয়েছিল। তখনই অনির্বাণ খেপে গিয়েছিল। অনির্বাণও দিল্লি ছেড়ে কলকাতায় জব নিয়েছিল। এমন আর কত। অহনার মাথা ঘুরছিল। আমি তখনই বলেছিলাম এসবের দরকার নেই। অনির্বাণ চিবিয়ে চিবিয়ে বলল খেতে বসে। কি করে জানবো লোকটা এমন হবে? রিনাউন্ড সেন্টারগুলো যা হাঁক ছিল অ্যাফোর্ড করতে পারতাম। অহনা খাবার নাড়াচাড়া করতে করতে বলল, মুখ নিচু করে। অনির্বাণের দিকে তাকাতে ভয় লাগছিল ওর। ও কি, উঠে যাচ্ছ কেন? অহনা ব্যাকুল হলো। খিদে মরে গেছে। অনির্বাণ দাঁত চিপল। শালা, প্রথমে অন্যের বাচ্চা মানুষ করো, তারপর এসব উটকো ঝামেলা। মাথায় রাগ উঠে গেল অহনার। তাহলে বলনি কেন তোমার বাড়িতে যে তুমি স্টেরাইল? বাবা হতে পারবে না কোনোদিন? তোমার ফ্যামিলি আমাকে কম খোটা দিয়েছে, তখন চুপ করে থাকতে কেন? হিস হিস করলো অহনা। বলতাম সময় হলেই, আরো 2টো ক্লিনিকের রিপোর্ট নিয়ে। কি করে জানবো তোমার চুলকানি অত বেড়ে গিয়েছিল? দাঁত কিরমির করলো অনির্বাণ। মুখ সামলে কথা বলো। বেশ করব বলবো। ডিশটা হাতের ধাক্কায় মেঝেতে ফেললো অনির্বাণ। ভেঙে গেল ডিশটা। খাবার ছড়িয়ে পড়ল। তোমার ওই লোকটাকেই মনে ধরেছিল কেন? সত্যি ও সিমেন্ট স্যাম্পেল দিয়েছিল নাকি? একদম ফালতু কথা বলবে না। অহনা চেঁচিয়ে উঠল। চেঁচাবে না একদম।
ক্যারেক্টারলেস মেয়ে ছেলে, এক্স আর্মি ম্যান, ইয়া জিন ভালো হবে অনির্বাণ, কম টাকায় স্পার্ম দেবেন বলেছেন। অনির্বাণ চলে গেল। অহনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। ডিশ তুলল, খাবার ডাস্টবিনে ফেলল, সিঙ্কে ডিশটা রাখলো, ঝাড়ু নিয়ে ডাইনিং এর ফ্লোর সাফ করলো, সাবধানে চীনামাটির টুকরোগুলো তুলল, ফ্লোর থেকে খাবার তুলল, ওয়াশরুমে গিয়ে শাওয়ার চালিয়ে নিচে দাঁড়িয়ে অঝরে কাঁদল। অয়নের রুমে ঢুকে দেখলো অয়ন ঘুমিয়েছে কিনা। মা, হোয়াই ডিড নট বাবা গিভ মি গুড নাইট কিস? অহনার বুকটা মুচড়ে উঠল। বাবা ইজ ইল টুডে সোনা, শুয়ে পড়েছে খেই। ছেলের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে অহনা নিজেদের বেডরুমে এলো। অনির্বাণ অন্যদিকে পাশ ফিরে শুয়েছিল। অরুণাচলে টানা 6 মাস কাটিয়ে যখন গুরমান সিং দিল্লিতে পোস্টিং পেল, গাজিয়াবাদে বাড়ি ফিরে শুনল বউ প্রতিবেশীর সঙ্গে পালিয়েছে, বাচ্চা দুটোকে ফেলে গেছে মাম্মি পাপার কাছে। এতটাই অবাক হয়েছিল গুরমান যে দুদিন কারোর সঙ্গে কথা বলতে পারেনি। ব্রিজেশকে ছোট ভাইয়ের মতন দেখত গুরমান। সে যে গুরমানের অবর্তমানে গুরমানের বউয়ের সঙ্গে এসব করে বেড়াতো কল্পনাতেও আনতে পারেনি। নিজের ওপর প্রথম দিকে খুব রাগ হতো। রাস্তায় বেরোলে মনে হতো চারপাশের লোকজন ওকেই দেখছে, ওকে নিয়ে হাসাহাসি করছে। ছেলে দুটো স্কুলে বেশ সমস্যায় পড়ছিল। অন্যান্য স্টুডেন্টরা খ্যাপাতো। প্রায় মারামারি করে ছেলে দুটো ঘরে ফিরতো। গার্জিয়ান কল লেগেই ছিল। আর্মি ক্যাপ্টেনের ছেলে, তাই ছাড় পেত, না হলে প্রিন্সিপাল টিসি ধরেই রাখতেন। তবে ছেলেদের কাউন্সিলিংয়ে পাঠাতে হয়েছিল। কিন্তু নিজের চাকরি ধরে রাখতে পারল না গুরমান। আর্মিতে ডিসিপ্লিন শেষ কথা। ছেলেদের সমস্যা, নিজের সমস্যা, মাম্পি পাপার সমস্যা সামাল দিতে দিতে হাঁপিয়ে উঠল। কলিগদের সঙ্গে হাতাহাতিও হয়ে গেল। একদিন সাসপেন্ড হলো, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে বাধ্য হলো। দিল্লিতে সাকেত মলে নিজের সিকিউরিটি এজেন্সি খুলল গুরমান। সমগ্র মেয়েজাতের ওপর এক অদ্ভুত বিতৃষ্ণা জন্মে গেল। নাইট ক্লাবগুলোয় মেয়েদের সঙ্গে দেখা হতো। গুরমানের শরীর দেখে অনেক মেয়েই ঢলে পড়তো। তাদের অনেকেই গুরমানের পয়সায় 2-3 প্যাক খাওয়ার পরে গুরমানের গাড়ির পিছনের সিটে নাইট ক্লাবের ওয়াটার ক্লোসেটে বা পাহাড়গাঁওয়ের কোনো হোটেলে যেত। কোনো মেয়ের ওই সময় প্রোটেকশনের কথা মনে পড়ে গেলে তাদের মুখ চেপে ধরত গুরমান। তাতে কাজ না হলে তাদের মুখে ঘুষি চালাতো। গুরমানের কাজ হয়ে গেলে মেয়েটার দিকে 2 500 ছুঁড়ে বলতো, ট্যাক্সি লেলে না। কোনো মেয়ের গাড়ির পেছনের সিট থেকে নেমে রাতের গুলশান রাস্তায় একা দাঁড়িয়ে থাকতো। গুরমান চলন্ত গাড়ির সাইড মিরর দিয়ে দেখে না দেখার ভান করে চলে যেত। কোনো মেয়ে ওয়াটার ক্লোসেটে টলমলো পায়ে দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়তো। গুরমান দরজা খুলে বেরিয়ে যেত। কেউ বা হোটেলের বিছানায় ঘুমিয়ে থাকতো। গুরমান রিসেপশনে রুমের ভাড়া মিটিয়ে চলে যেত। যে কোনো কারণেই হোক, মেয়েগুলো পুলিশে কমপ্লেন করেনি বা পুলিশ গুরমানকে ধরতে বেরোয়নি। গুরমানের রোগ আরও চেপে বসলো। ধারণাবদ্ধ হয়ে গেল যে সব মেয়েরাই একরকম। নাইট ক্লাবে, সিকিউরিটি এজেন্সির অফিসে মেয়ে কম পড়তো না। আইডিয়াটা মাথায় এসেছিল যখন সাকেত মলের ফার্টিলিটি ক্লিনিকের নার্স রিনা লাঞ্চ ব্রেকে ওয়াটার ক্লোসেটে গুরমানকে জড়িয়ে ধরে কানে কানে জানালো ও প্রেগনেন্ট, গুরমানেরই বাচ্চা। গুরমান চোয়াল শক্ত করে ধাক্কা দিয়ে রিনাকে সরিয়ে দিতে যাচ্ছিল। রিনা ওকে আশ্বাস দিয়েছিল ভয়ের কোনো কারণ নেই, গুরমানের নাম আসবে না। রিনা তবে বাচ্চাটাকে রাখবে, নিজে একাই মানুষ করবে। রিনা ডিভোর্সি, ওর একটা বাচ্চা দরকার। তুমি চাইলে আমাদের ফার্টিলিটি সেন্টারে স্পার্ম ডোনার হতে পারো, রিনা বলেছিল। তোমার ডিমান্ড থাকবে? ইয়া কেয়া হে? গুরমান জিজ্ঞাসা করেছিল। পরের দিন লাঞ্চ ব্রেকে রিনা গুরমানকে সেন্টারের HR এর সঙ্গে দেখা করালো। ইন্টারভিউয়ে উতরে গেল গুরমান। আপনার বাচ্চা আছে? প্রথম প্রশ্ন এসেছিল। গুরমান মিচকি হেসে তাকালো রিনার দিকে। 2 লড়কা, 10 আর 7 বছর। তাদের কোনো জন্মগত রোগ? HR রিনার দিকে বিশ্রী ইঙ্গিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো। না, চোয়াল শক্ত করে বলল গুরমান। নেশা? গুরমান কোনো উত্তর দেয়নি। রিনার দিকে চোখ মেরে তাকিয়েছিল HR মেয়েটার দিকে এক দৃষ্টিতে। ব্লাড টেস্টের রিপোর্ট এলো, ডায়াবেটিস নেই, HIV, হেপাটাইটিস B-C, VDRL নেগেটিভ। একটাই সমস্যা হলো বয়স, 38। এই কাজের জন্য অনেকটা বেশি। মদ খাওয়াটাও একটা সমস্যা, কিন্তু কিছু কম টাকা পারিশ্রমিকে গুরমানকে ডোনার বানাতে রাজি হলো ক্লিনিক। এখন নাকি স্পার্ম ডোনারের ডিমান্ড প্রচুর। কন্ট্রাক্ট সাইন হলো।
গুরমান আর অন্য কোনো ক্লিনিকে স্পার্ম ডোনেট করতে পারবে না। ক্লায়েন্টের গুরমানের প্রোফাইল পছন্দ হলে গুরমানকে মেইল করে এবং ফোনে জানানো হবে। গুরমান স্পার্ম দেওয়ার দিন 3 আগে থেকে কোনো রকম ইজাকুলেশন করতে পারবে না। অসুস্থ থাকলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। ম্যাক্সিমাম 75টা বাচ্চা করতে পারবে। গুরমান অবাক হয়ে শুনল, 75? তারপরে ভাবল, সারা দেশে নিজের বাচ্চা তৈরি করবে গুরমান। গুলি মারো 75কে, গুরমান হাজার হাজার বাচ্চা বানাবে। এজেন্সির দরজা লক করে সেক্রেটারি রাবিয়াকে টেবিলে শুয়ে গুরমান নিজের আইডিয়া বলেছিল। স্যার, এইসব ফার্টিলিটি ক্লিনিকগুলো এত চার্জ করে, অনেকে হেল্প নিতে পারে না। রাবিয়া দম নিয়ে বলেছিল, আপ অনলাইন হো যাও, ইনকগনিটো, ক্লিনিক তো থাকলোই। মেরি জিজি, ওদের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না। ডাক্তার বলেছে ওদের দুজনেরই কোনো সমস্যা নেই, জিজু অ্যাডপ্টও করবে না। তেরি জিজি। গুরমান রাবিয়ার কোমর চেপে ধরেছিল। আইডিয়াটা খারাপ নয়। রিনা নিজের ফ্ল্যাটের ওয়াটার ক্লোসেট থেকে চেঁচিয়ে বলল। খাটে বসে গুরমান মোজা পড়ছিল তখন রিনা বেরিয়ে গুরমানের পাশে বসে বলল, বহুত ক্লায়েন্ট ফিস চুনকে ভাগ যাতে হে, এদের ট্র্যাক করব। আমি কন্টেনার সিরিজ সাপ্লাই করে দিতে পারি, দরকার পড়লে ওদের ইনসেমিনেটও করতেও পারি। কুছ ছোটা মোটা ফার্টিলিটি ক্লিনিক হে, কুছ আনরেজিস্টার্ড। আমার কিছু ব্যাচমেট ওসব জায়গায় আছে, কিন্তু আমার পার কেস 5000 চাই। গুরমান রিনাকে নিজের নিচে নিয়ে এসে বলল, কুত্তিশালী। রিনার গালে আলতো কামড় বসালো। রিনা হেসে একটু স্টিফ হয়ে বলল, সাবধানে, 4 মাস চলছে। তারপর গুরমানের পিঠে হাত বোলালো। রাজেশ ছাজারের চোখ মুখ লাল টকটক করছিল। দেখেই বোঝা যাচ্ছিল হয় বিশাল রেগে আছেন, নয় প্রচন্ড টেনশনে। ঘন ঘন জল খাচ্ছিলেন। অহনার আসতে একটু দেরি হয়েছে, যা জ্যাম। গড়িয়া থেকে সাদার্ন এভিনিউয়ে আসতে 1 ঘন্টা লাগলো। রাজীবের মা প্রমীলা ছাজার গেটেই দাঁড়িয়েছিল। অহনাকে দেখে বলল, সবাই এসে গেছে। সবাই? মোট কতজন? অহনার একটা হার্টবিট মিস হলো। আমাদের দুজনকে নিয়ে 6। প্রমীলার চোখে জল। অহনা ঘামতে লাগলো। একমাত্র অহনাই একা এসেছে, বাকিরা স্বামী স্ত্রী একসঙ্গে। অনির্বাণ সকালে বলেছিল, তোমার বেলেল্লাপনার কথা শুনতে অফিস কামাই করতে হবে। অনির্বাণ আজকাল অহনার সঙ্গে কথা প্রায় বলেই না, ছেলেও সেটা বুঝেছে। ভাগ্যিস ছেলেকে অনির্বাণ এখনো কিছু বলেনি, তবে আগের মতো অফিস থেকে ফিরেই ছেলেকে নিয়ে যেমন বসে যেত সেটা আর করে না। ব্যালকনিতে গ্লাস নিয়ে বসে থাকে। অহনা ডিনার সার্ভ করে ডাকে, অনির্বাণ চুপচাপ খেয়ে উঠে যায়। অয়ন জিজ্ঞাসা করেছিল একদিন, মা, ডাজ নট বাবা লাইক মি এনিমোর? অহনা কান্না চেপে রেখে বলেছিল, না, কিন্তু নতুন অফিস তো, কাজের খুব চাপ। সম্বিত ফিরল রাজেশের আওয়াজে। প্রবলেম হলো কনস্যাঙ্গুইনিটি। লোকটা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে সেটা আলাদা, কিন্তু বুঝছে না ওর জন্য পরে কত সমস্যা হবে। রাজেশ আবার জল খেলেন। অহনা পাশের ভদ্রমহিলার কাছে তার বাচ্চার ছবি দেখতে চাইল। ভদ্রমহিলা মোবাইল স্ক্রোল করলেন। 4-5 বছরের মেয়ে, দেখতে অয়নের মতো পুরোটা নয়, তবে নাক চোখ একরকম। অহনা দীর্ঘশ্বাস ফেলল। রাজেশ আবার শুরু করলেন, দেখুন, আমাদের দেশে পপুলেশন অনুসারে একজন ম্যাক্সিমাম 75 বার স্পার্ম ডোনেট করতে পারে। এর বেশি হলে হাফ সিবলিংদের মধ্যে ইন্টারকোর্সের চান্স বেড়ে যায়। তারা হয়তো জানে না তাদের বায়োলজিক্যাল বাবাকে, কিন্তু আইনের চোখে এটা ইনসেস্ট। অহনা এগুলো আগেও শুনেছে। সোসাইটির পার্কে রাজেশ, প্রমীলা আর অহনা আলোচনা করেছিল। তখনই রাজেশ বলেছিলেন উনি এর শেষ দেখে ছাড়বেন। রাজেশ ইন্টারনেট ঘেটে লোকটার অনেক তথ্য বের করেছেন। ওনার চণ্ডীগড়ের সোর্স কাজে লাগিয়েছেন। লোকটার নাম গুরমান সিং, সেটা অহনা জানিয়েছিল। বেনামে চণ্ডীগড়ের 2টো ছোটখাটো ক্লিনিকে স্পার্ম দেয়। এটা বেআইনি। এখন অবধি 100 বারের বেশি দিয়েছে। ক্লিনিক জানতে চায়নি, যদিও এর মধ্যে ওর স্পার্ম কবার ইউজ হয়েছে। দিল্লির একটা বড় ক্লিনিকে লোকটা নিজের আসল নামে স্পার্ম দিত। সেখান থেকে জানা গেছে ওখানে সে 75-এর কোটা শেষ করে ফেলেছে। যদিও ক্লিনিক জানায়নি কজনকে লোকটার স্পার্ম দেওয়া হয়েছে, তবে বলেছে ওরা গুরমানের জমানো স্পার্ম ফেলে দেবে। কিন্তু আরও যে তথ্য রাজেশ পেয়েছেন তাতে হাড়হিম হয়ে যায়। লোকটা প্রাইভেটলিও স্পার্ম ডোনেট করে। এটা ট্রাক পাওয়া মুশকিল। ক্লিনিকের অর্ধেক দামে স্পার্ম দেয়। রাজেশের আন্দাজ লোকটা এখন অবধি শুধু দিল্লিতেই অন্তত 200 বাচ্চার বাবা। লাস্ট 10 বছর ধরে লোকটা এই করছে। আমাদের কি করতে হবে? একজন জিজ্ঞাসা করলেন।
রাজেশ আবার এক চুমুক জল খেলেন। আমাদের কোর্টে যেতে হবে, ফ্যামিলি কোর্ট। দিল্লির বাবা মায়েরা পুলিশের কাছে গিয়েছিলেন, আমিও এখানে গিয়েছিলাম। পুলিশ কিছু করতে পারবে না কোর্টের অর্ডার না পেলে। রাজেশ আবার গ্লাসে চুমুক দিলেন। দিল্লিতে এই গুরমার সিং এর এগেইনস্টে ফ্যামিলি কোর্টে একটা পিটিশন ফাইল হয়েছে, আমাদেরও এখানে করতে হবে। আমি চেষ্টা করছি যাতে চণ্ডীগড়েও হয়, প্রমীলা বলল। আর আমাদের সোশ্যাল নেটওয়ার্কে অ্যাওয়ারনেস ছড়াতে হবে যাতে আর কেউ ওর থেকে স্পার্ম না নেয়, ক্লিনিকগুলো যাতে ওর সব স্পার্ম ডিসকার্ড করে দেয়। দিল্লি পুলিশ গুরমানকে খুঁজছে। দিল্লির ফ্যামিলি কোর্টে গুরমান একবারও হাজির হয়নি। ওর উকিল যদিও সব অভিযোগ মিথ্যা বলেছেন, কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। দিল্লির সমস্ত ফার্টিলিটি ক্লিনিককে গুরমানকে ব্যান করতে আদেশ দিয়েছে কোর্ট। তবু অহনার ভয় যাচ্ছে না। অয়ন যদি বড় হয়ে কোথাও বাইরে পড়তে গিয়ে বা চাকরি করতে গিয়ে কোনো হাফ সিবলিং এর সঙ্গে, ভাবলে হাত পা ঠান্ডা হয়ে আসছে অহনার। কোনো কাঁধ নেই যে মাথা রেখে কাঁদবে। অনির্বাণ ছেড়ে চলে গেছে। অয়ন বারবার জিজ্ঞাসা করে, হোয়াই ডিড বাবা লিভ? অহনা চুপ করে থাকে। এখনো অয়নকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়নি। এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।